বোধগম্য নয়। তারা ঘুরে ফিরে ভারত থেকে মুখে বলছে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক চাই না। ক্রিকেটের মধ্যে এই আইন উপদেষ্টা আসিফ মাহমুদ বলছে আমরা ভারতে খেলা হলে, আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হলে আমরা সেখানে খেললাম না, বাংলাদেশ না খেললেও চলবে। এসব কথা বলে তো ভারতের সাথে আমাদের যে ভারতের রাজনীতিবিদদের সাথে একটা গ্যাপ আছে, একটা তারা যে আমাদের সাথে ষড়যন্ত্র করে এটা তো বোঝা যায় না। শুধুমাত্র ক্রিকেট দিয়েই কি আমাদের দেশপ্রেম? তারা কেন চাল আমদানি করে, কেন ইলিশ মাছ পাঠায়, কেন এখনো তলে তলে এত খাতির রাখে ভারতের সাথে, এটা তো আমাদের বোধগম্য নয়। যে ভারতের কাছে জন্য ভারত 54 বছর ধরে, বাংলাদেশ 54 বছর ধরে, যে ভারতের কারণে, ভারতের রাজনীতিবিদ, ভারতের প্রশাসনের কারণে বাংলাদেশ আজকে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, সেই ভারতকে এখনো সুযোগ দেওয়া হয়। যে 71 থেকে 71-এর সাধারণ চাষা বসা মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছিল, যারা সুশাসন চেয়েছিল, যারা গণতন্ত্র চেয়েছিল, সেই মানুষের আশা আকাঙ্ক্ষা এই ভারতের ষড়যন্ত্রের কারণে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। আর 24-এর গণ অভ্যুত্থানের সংস্কার সম্পন্ন করা সম্ভব হয়নি ভারতের এদেশীয় কিছু লেসপেন্সার দালাল আর সরকারের মধ্যে ভারত প্রীতির কারণে। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রশ্ন করতে চাই, আপনি কি এতই দুর্বল যে ভারত ছাড়া আমাদের চলবে না? কখনোই না। ভারত ছাড়া আমাদের চলবে, এই জিনিসটা আপনি মাথায় ঢুকিয়ে নিন। ভারতের রন্ধে রন্ধে কথা, রাজ্যে রাজ্যে সমস্যা, সেই সমস্যাই তো তারা সমাধান করতে পারে না। তারা বাংলাদেশের কি সমস্যা সমাধান করবে? হাদির হত্যাকাণ্ডে এই যে এত নাটক, এই যে এত কিছু চেক, 20টা চেক, 10টা চেক, কার নামে কে পাঠিয়েছে, এগুলো তো প্রকাশিত হয় না। দক্ষিণে হাদি হত্যা হয়েছে, উত্তরের কোন এক আওয়ামী লীগের নেতার নাম জানি না, সেই যুবলীগের নেতাকে জড়িয়ে মামলাটাকে ভিন্ন খাতে প্রবাহিতের চেষ্টা। আমি তো বলবো দক্ষিণের লোক জড়িত থাকার কথা, উত্তরের লোক দক্ষিণে এসে কি করবে? সেটা আমার প্রশ্ন সরকারের কাছে। কেন হাদির যে শুটার, এই ফয়সালকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এই সব ফয়সালকে কেন ডিটেনশনে নেওয়া হচ্ছে না? কেন আমাদের যারা এই যে সিআই, যারা আমাদের এই যে গোয়েন্দা সংস্থার ভাইদেরকে ব্যবহার করছে না সরকার? কেন সরকার এই শুটার ফয়সালকে ফেরত এনে জিজ্ঞাসাবাদ করছে না? তার সাথে কারা কারা এই হত্যাকাণ্ডে জড়িত? জাতির একটা প্রতিবাদী মুখ, আগ্রাসন বিরোধী মুখ এবং দেশপ্রেমিক, সত্যিকারের দেশপ্রেমিক, যে কোনো দলের সমালোচনা করতে ছাড়েনি, যে জাতির মুখপাত্র হয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে রাজনৈতিক এবং প্রশাসনের যে আপনার যেসব অপরাধ অপকর্ম এগুলো তুলে ধরার চেষ্টা করেছে, এর জন্যই আমি বলবো তার মুখ বন্ধ করা হয়েছে। এই জনগণের প্রতিবাদী মুখকে বন্ধ করে বাংলাদেশের জনগণের জাগরণ আপনারা বন্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমি আপনাদেরকে আবার সতর্ক করে দেই, বাংলার জনগণ ব্রিটিশদেরকে মানেনি, বাংলার জনগণ সেই পাকিস্তানি দোসরদের মানেনি। বাংলার জনগণ অপরাজেয় বাংলার যে ভাস্কর্য আমাদের ঢাকা ভার্সিটিতে আছে, এটা তারই প্রমাণ গ্রহণ করে বারবার জাতির ক্রান্তি লগ্নে বাংলার জনগণ এক হয়েছে, বাংলার জনগণ গর্জে উঠেছে, বাংলার জনগণ খুশি উঠেছে। আমি অনেক কথা বলে ফেলেছি, এখন আমরা স্লোগানে যাব। তো আমাদের মাঝে এখন কথা বলবেন মোজাম্মেল ভাই, আমাদের একজন অন্যতম সংগঠক মঞ্জিল ভাই। ধন্যবাদ প্রিয় শাওনকে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকের এই শাহবাগে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে দুই 2000 শহীদের বিনিময়ে, জুলাইয়ের রক্তের বিনিময়ে 20,000 আহত জুলাই যোদ্ধার ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকে আমরা শাহবাগে কথা বলছি। এই জুলাই যদি সংগঠিত না হতো, এই রক্তে যদি না যেত, এই ত্যাগ যদি স্বীকার না করা হতো, তাহলে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা কেউই দাঁড়াতে পারতাম না।
এক একজন আমরা গ্রেপ্তার হয়েছি, জেল খেটেছি, গুম হয়ে আজকে আমরা নিচ্ছিন্ন হয়ে যেতাম। স্মরণ করছি আধিপত্যবাদের মূর্তপতি শহীদ শরীফ ওসমান হাদি, আরেক মূর্তপতি কাছাকাছি সময় দুজনই মূর্তপতি ছিলেন, দেশ থেকে বিদায় নিলেন। জানি না তার মতন আর দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী আর কোনো নেতা নেত্রী জন্ম নেবেন কিনা। স্মরণ করছি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সারাটা জীবন তাকে অনেক নির্যাতন করা হয়েছে, শারীরিক মানসিক সন্তান কেড়ে নেওয়া হয়েছে, আরেক সন্তানকে বিদেশে পাঠানো হয়েছে, কিন্তু তিনি মাথা নত করেননি। সম্মানিত উপস্থিতি, যে রক্তের ত্যাগের বিনিময়ে প্রফেসর ইউনূসকে এক বুক আশা নিয়ে আমরা তাকে আসনে সমাসীন করেছিলাম, তিনি সফল মানুষ, যেখানে হাত দিয়েছেন সফল হয়েছেন, কিন্তু এই দেশের এক শ্রেণীর রাজনীতিবিদ এবং প্রশাসনের ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের এক দোসররা তাকে সফল হতে দেয় নাই। তিনি বিচার করার ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেলেন। প্রফেসর ইউনূস স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করব, স্যার আমরা আপনাকে ভালোভাবে চিনি, দেশবাসী আপনাকে চিনে, আপনি ব্যর্থ হওয়ার লোক নন, আপনি ব্যর্থ হবেন না। অন্তত পক্ষে বিডিআরের রায়টা, বিডিআর হত্যাকাণ্ডের রায়টা আপনি করে দিয়ে যান, না হলে পরবর্তীর কোনো সরকার এই বিডিআর হত্যাকাণ্ডের রায় করে দিয়ে যাবে না। কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রূপে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডের রায় করার মতন কোনো শক্তি সংগঠক দল আমাদের দেশে নাই। এটা শুধুমাত্র আপনি আছেন বলেই যেটুকু তদন্ত রিপোর্ট বেরিয়েছে সেটা আপনার অবদানে। শহীদ শরীফ ওসমান হাদি দিনের বেলা জুমার নামাজের পরপরই তাজা প্রাণটি চলে গেল। আজকে সে বলেছিল আমি সংসদে গেলে 299 জন সংসদ সদস্যের কাপড় খুলে নিব। তারা কি সবাই ভয় পেয়ে গেল? এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত? তার কয়েকদিন আগে, এক সপ্তাহ হয় না, হাদি হত্যার এক সপ্তাহ আগে মোহাম্মদপুরে কাজের বুয়া কুলুলেস একটা হত্যার মামলার আসামি, সম্পূর্ণ কুলুলেস, কোনো কিছু নেই, সেই আসামি গ্রেপ্তার হয়ে যায় 2 দিনের মধ্যে। হাদি হত্যার আসামিকে আপনি রাষ্ট্রযন্ত্র থাকার পর আপনি গ্রেপ্তার করতে পারলেন না। জানা যাচ্ছে হাদি হত্যা আসামি খুনিদের আশ্রয়দাতা ভারতে পলায়ন করে সেখানে আছে। আপনি কূটনৈতিক তৎপরতা চালিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে দ্রুত আপনি তাকে ফেরত আনান। আপনি যদি এই কাজ করে না দিয়ে যান, এই হাদি হত্যার বিচার পরবর্তীতে কোনো সরকার করতে পারবে না। সবাই এটাকে সাইনবোর্ড বানিয়ে দোকান খুলে বসবে, সবাই এটাকে লেবেল বানিয়ে দেবে, কিন্তু কাজের জায়গায় কেউ হাত দিবে না, কারণ এই সাহস কারণ নাই। সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রিয় তারেক রহমান ভাইকে এবং ডাক্তার শফিকুর রহমানকে বলতে চাই, সামনে নির্বাচন হলে আপনারা দুইজনে কেউ না কেউ আপনারা ক্ষমতার আসনে আসবেন। আপনাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা ক্ষমতায় আসলে দয়া করে প্রফেসর ইউনূস স্যারকেই রাষ্ট্রপতি বানায়েন, আনলে কিন্তু আপনাদের আমও থাকবে না, সালাও থাকবে না। যে বিপ্লবের পরে প্রফেসর ইউনূস সাহেব বসেছিলেন, এই জায়গা যদি উনি না হয়ে অন্য কেউ হতেন, অনেক আগেই তাকে সরিয়ে ফেলা হতো। কিন্তু আপনারা ক্ষমতায় এসে রাষ্ট্রপতির জায়গায় দেশকে যদি ভালোবেসে থাকেন, দেশকে যদি উন্নত করতে চান, সকল হত্যাকাণ্ডের বিচার যদি করতে চান এবং দেশকে ঋণমুক্ত করে উন্নত শিখরে নিতে চান, প্রফেসর ইউনূস স্যারকে আপনারা ক্ষমতাতে রেখেন। একটা জিনিস দেখেন, গতকালকে চট্টগ্রাম বন্দরের রিপোর্ট বেরিয়েছে, 63 বছরের ইতিহাসে রেকর্ড হয়েছে, এক বছরে 3,500 কোটি টাকা রাজস্ব এসেছে, যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে হয় নাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ভারতীয় আধিপত্যবাদ শুধুমাত্র সার্বভৌমত্ব সেনাবাহিনী দিয়ে নয়। আপনারা জানবেন, জুলাইয়ের বিপ্লবের ওই দিনই নরসিংদীতে গাজী টায়ারকে পুড়িয়ে সারখার করে দিয়ে 167টি প্রাণ সেখানে চলে গিয়েছে। এই গাজী টায়ার পোড়ানোর পিছনে অন্য কোনো ছিল না, তদন্ত আছে, প্রশাসন জানে, দেশবাসী জানে। আগে আমাদের বাংলাদেশে রিক্সা, সাইকেল, সকল গাড়ির টায়ার আসতো ভারত থেকে। গাজী সাহেব এটা সামিল হওয়ার পরে টায়ার আমদানি বন্ধ হয়ে গিয়েছিল। ভারত
সেটা সুকৌশলে আন্দোলনের সুযোগে সেই টায়ার কারখানা পুড়িয়ে দিল। গতকালকে দেখলাম এক ঝাঁক তরুণ যে নতুন সংবাদ চ্যানেলটি করেছে, তারা অত্যন্ত সাহসিকতার সাথে সেই টিভি চ্যানেল অত্যন্ত সুন্দর করে রিপোর্ট তুলে এনেছে যে সেখানে কি হয়েছে। ধন্যবাদ জানাতে চাই সেই নতুন টিভি চ্যানেলকে। যাই হোক, নারীবত্ব আধিপত্যবাদ মুক্তের জন্য সবচেয়ে বড় আরেকটা জিনিস প্রয়োজন, আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষকে 18 থেকে 40 বছরের সকল মানুষকে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ বাধ্যতা করা দরকার। তা না হলে শুধুমাত্র সেনাবাহিনী দিয়ে একটা দেশকে রক্ষা করা সম্ভব হয় না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দেশকে শান্তিতে রাখা সম্ভব হয় না। ভেনেজুয়েলা তার চরম উদাহরণ। তুরস্ক বিপ্লব হয়েছিল, ইসরায়েল তাকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল, এরদোগানকে মেরে দিতে চেয়েছিল, মিসাইলটা মেরেই ছিল, কিন্তু আজকে জনগণ তার প্রেমে আত্মহারা ছিল, দেশ প্রেমে উদ্বেলিত ছিল এবং তারা দেশের প্রতি অটুট ছিল। তারা ট্যাঙ্কের নিচে শুয়ে পড়েছিল, তারাই সেই বিপ্লব, তারাই সেইটাকে ব্যর্থ করে দিয়েছিল। সেই অনুরূপভাবে ভেনেজুয়েলায় কিন্তু সেনাবাহিনী প্রায় 30 জন মারা গিয়েছে, কিন্তু সেনাবাহিনী রক্ষা করতে পারে নাই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। আজ হোক আর কাল হোক, আমার এই সবুজ সুফলা স্বচ্ছ শ্যামলা এই রাষ্ট্রে আমরা মনে করি আমরা গরিব, আমাদের কিছু নেই। না, আমাদের অনেক কিছু আছে। সেই খনিজ সম্পদের দিকে কিন্তু আধিপত্যবাদের দৃষ্টি আছে। আজ হোক আর কাল হোক, তারা সেটা নেওয়ার জন্যই আপনারা যারাই আসেন না কেন, ক্ষমতার লোভে মোহিত হবেন না, দেশকে গড়েন, আর নাহলে আপনাদের পরিণতিও দেখবেন সেরকম একটা কিছু হয়ে যাবে। পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করে ফেলুন সামরিক প্রাথমিক নলেজ। আর একটা জিনিস, দুর্নীতি বলেন, দেশপ্রেম বলেন, যদি ভিতর থেকে মনুষ্যত্ববোধ থেকে না ওঠে, এটা কখনো আইন শাসন কোনো কিছু দিয়ে করা যায় না। আপনারা পাঠ্যপুস্তক সহ সভা সেমিনার সিম্পোজিয়াম করে দেশবাসীর মানুষের হৃদয়ে মনুষ্যত্ববোধ, দেশপ্রেম, দুর্নীতি বিরোধী বোধ জাগিয়ে তুলুন। আমি সবে একজন বিচারপতির ব্যাপারে জানি, যে কোনো একটা হত্যাকাণ্ডের রায়ে তার কাছে 20 কোটি টাকা ক্যাশ নিয়ে আসা হলো যেন উনি রায়টা তাদের পক্ষেই দেন, কিন্তু উনি এই টাকার দিকে তাকালেন না। উনি সঠিক যে রায় প্রতিবেদন অনুযায়ী সেভাবে রায় দিয়েছিলেন। প্রসঙ্গক্রমে এই কথাটা এই জন্যই বললাম, ওই ঘরের মধ্যে মাত্র 2 জন উপস্থিত ছিল। উনি এই 20 কোটি টাকা নিলে কিছুই যায় আসতেন না, এই বিচারক তো নিতেই পারতেন, কিন্তু তিনি তো নেন নাই। ঠিক এমনই ভাবে প্রত্যেকটি সেক্টরে আমাদের যদি দেশপ্রেম না জাগে, তাহলে আমরা দেশপ্রেম না জাগলে আধিপত্যবাদ মুক্ত করতে পারবো না। পণ্য বর্জন দিয়ে কখনো দেশপ্রেম জাগে না। আজকে আমাদের এই দেশের ভিতরে কিন্তু শকুনের নজর পড়েছে। আমাদের মাটির নিচে কিন্তু বঙ্গোপসাগরের এই কাছাকাছি জায়গায় অনেক মূল্যবান সম্পদ পাওয়া গিয়েছে। বড় ভাইরা কিন্তু সেটা নিতে চায়, আর যিনি দিতে চাইবেন না তাকেই কিন্তু লুঙ্গি ধরে টান দেওয়া হবে। বড় ভাইয়ারা, সেজদা দিয়ে ক্ষমতায় আসার চিন্তা করবেন না। দেশবাসী, তরুণ সমাজ, জেনজি, যাদেরকে পোল্ট্রি মুরগি বলা হয়, যাদেরকে সারাদিন মোবাইলে গেমস খেলা বলা হয়, তারা কিন্তু দেখিয়ে দিয়েছে বিপ্লব। সুতরাং কেউই মাথা নত করে উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে সেজদা দিয়ে ক্ষমতা আসার করবেন না। আপনারা গতকালকে নির্বাচনী জনসভায় গিয়েই 2 দলই শীর্ষ নেতা দেখলাম। আমি গতকালকে তাদের উভয়ের বক্তব্যগুলো রাত 3টা পর্যন্ত দেখলাম, অন্যদের বক্তব্য দেখলাম। দিক নির্দেশনামূলক কোনো বক্তব্য নেই, আছে খালি কাদা ছোড়াছুড়ি, আছে খালি একজনের বদনাম আরেকজন। এই যে লক্ষ লক্ষ জনতা আপনাদের কথাগুলো শুনতে চায়, এই লোকগুলো যে আপনাদের কথাগুলো শুনতে চায়, আপনারা মেসেজ দেন, আপনারা এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন, ম্যাচিউরিটি আনেন, মেসেজ দেন। দেশবাসী এখন সচেতন। জামাত যে গান বের করেছে না, খেলা চলছে কোন লেভেলে, আসলেও কিন্তু খেলা চলছে। প্রিয় তারেক ভাইয়া, আমি মনে করেছিলাম আপনি লন্ডন থেকে ম্যাচিউর হয়ে ফিরে এসেছেন। ভাইজান, আপনাকে মিসগাইড করছে। আপনি এভাবে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন। আপনি মেসেজ দিন, দেশবাসী সচেতন। আপনি ক্লিয়ার মেসেজ দিন। আগামী দিন নিয়ে কি করতে চান, এই দেশকে নিয়ে কি করতে চান, সেগুলো বলুন। আপনি এইভাবে কাদা ছোড়াছুড়ি করলে জনগণ বুঝে যাবে আপনি ম্যাচিউরিটি আসেন নাই, আপনি ম্যাচিউর নেন। মাহমুদুর রহমান ভাই আপনাকে বলেছে শোক সভায়, শেখ মুজিবুর রহমান দেশে ছিল না, স্বাধীনতা সে দেখে নাই,
সে এসে জুড়ে বসেছে। 17 বছর দেশে কি হয়েছে, কিভাবে বিপ্লব হয়েছে আপনি দেখেন নাই। এসেছেন, বসেছেন, যাদের রক্তের উপরে দিয়ে আপনি এসে বসলেন, মায়ের জানাজা করলেন, আপনি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। সর্বোপরি প্রফেসর ইউনূস স্যারকে বলতে চাই, আপনি বিচারটা করে দিয়ে যান, অন্তত পক্ষে হাদির বিচারটা আর পিলখানার বিচারটা, এই দুইটা বিচার একটা পর্যায়ে এনে দিয়ে যান, যাতে পরবর্তীতে কেউ এসে এটা বন্ধ না করতে পারে। আপনি যদি এটা আপনি যদি এটা করে না দিতে পারেন, পরবর্তীতে আর কেউ এটা করার সাহস পাবে না। সম্মানিত উপস্থিতি, বিকল্প ছায়া বাংলাদেশ গঠিত হয়েছে গত কয়েকদিন আগে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রযন্ত্রের সকল দায়িত্বশীল ব্যক্তিদের অর্পিত দায়িত্বকে পর্যবেক্ষণ করাই হলো এই দায়িত্ব। এ পর্যায়ে জনজোট বিপ্লবী মঞ্চের মুখপাত্র, বিকল্প ছায়া বাংলাদেশের উপদেষ্টা, রাজপথের সাবেক ছাত্র নেতা, রাজপথের লড়াকু সৈনিক ভাই মোজাম্মেল মিয়াজি ভাই এই পর্যায়ে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের পাশাপাশি আপনারা জানেন যে হ্যাঁ এবং না ভোটের আয়োজন করেছে, অর্থাৎ গণভোটের আয়োজন করেছে। আপনারা একটি তথ্য শুনলে অবাক হয়ে যাবেন, যে তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন আগে যে 1971 সালের যুদ্ধবিরোধী বিচারে প্রথম দণ্ডপ্রাপ্ত আসামি গতকাল মনে হয় আত্মসমর্পণ করেছিল। এই আত্মসমর্পণের মাঝে একটা বার্তা আছে। সেই বার্তাটি হচ্ছে যে উনি এতদিন আত্মসমর্পণ করেননি, এখন কেন আত্মসমর্পণ করলেন, তার মানে উনি মুক্তি, মানে কনফার্ম হয়ে উনি আত্মসমর্পণ করেছেন। তো এখন যদি যে স্বৈরাচার শেখ হাসিনা, এখন যদি স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছে, ঠিক একইভাবে যদি প্রশ্ন করে যে 71-এর যুদ্ধ অপরাধী যেভাবে আত্মসমর্পণ করে তার মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেয়েছে, ঠিক একই কয়েক বছর পরে শেখ হাসিনা এসে যদি একই রায়ে দণ্ডপ্রাপ্ত আসামে আত্মসমর্পণ করে তার মুক্তি চায়, তাহলে আমরা অবাক হব না। আমাদের কথা হচ্ছে যে এই দেশে কোনো প্রকার বাংলাদেশের জনগণের সাথে কোনো প্রকার চালাকি চলবে না, আইনের সাথে কোনো প্রকার চালাকি চলবে না। সেটা 71 হোক, সেটা 24 হোক, সেটা যে কোনো সময় হোক, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হবে তাদের সময়ের সাথে আত্মসমর্পণ করতে হবে এবং দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা অবগত আছেন যে 5 আগস্টে প্রায় 2000 প্রাণের বিনিময়ে, প্রায় 30,000 আহতদের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু অতি দুঃখের বিষয়, অতীত কষ্টের বিষয়, অতীত যন্ত্রণার বিষয়, জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে একজন গোষ্ঠী। গাদ্দারি করে আমাদের জুলাইকে বিক্রি করে তারা আমাদের এই জুলাইকে অনেকটা ব্যাহত করেছে। সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, যারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে, যারা জনগণের সাথে প্রতারণা করেছে, আজকাল তাদেরকে জনগণের কাজ করে যাতে হবে হবে হবে। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন যে আমাদের সহযোগীরা একটি দল ঘোষণা করেছে। সেই দলের নাম বলতে চাই না, কারণ সবাই জানেন তারা ওয়াদা করেছিল তারা নতুন বন্দোবস্ত করবে, জনগণকে সুন্দর একটা দেশ উপহার দিবে। এই ডক্টর ইউনূস সাহেব, তাকে আমরা আমাদের রক্তের বদলতে, আমাদের শহীদের বদলতে, আমাদের আহতদের বদলতে ক্ষমতায় বসিয়েছিলাম। তিনটে ওয়াদা করেছিলেন। নাম্বার 1 সংস্কার, নাম্বার 2 হত্যার বিচার, নাম্বার 3 নতুন বন্দোবস্ত। উনি কোনটাই করেন নাই, করেছেন কি? কোনটাই করেননি। অতএব বলতে যাচ্ছি, ডক্টর ইউনূস সাহেব কোনটা না করে দেশের সাথে যে গাদ্দারি করেছে, এই গাদ্দারির চোখ আগামীতে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমরা বলতে পারছি, আমরা